আলোয়াধারীর মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। সিমলা, পাহাড়ের বুকে ঘেরা এক পুরনো বাংলো। বাইরে কুয়াশা আর ভেতরে অতীতের ছায়া। একটা নিমন্ত্রণ পত্র, একটি খুন, একজন নিখোঁজ ব্যক্তি, আর একের পর এক অদ্ভুত সংকেত। এখানে যারাই এসেছে তারা ফিরেছে না ফেরার দেশে, কিন্তু একজন আছেন, তিনি প্রশ্ন করতে জানেন। তিনি খুঁজে বের করেন অদৃশ্য সত্য। তার নাম বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। কিন্তু এবার খেলার নিয়মটাই বদলে গেছে, কারণ প্রতিপক্ষ শুধুই একজন মানুষ নয়, সে এক ছায়া, যে নাকি নিজেই বলে, সব সত্য বললে কি সব সমাধান হয় গোয়েন্দাবাবু? এই গল্পে গোয়েন্দা যেমন আছে, তেমনি আছে অতীতের অভিশাপ, আছে বন্ধুত্ব, বিশ্বাসভঙ্গ, আর আছে এক গল্প যেটা শেষ হলেও রয়ে যায় একটা ছায়া। শুরু হচ্ছে সিমলায় সংকট। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। কলকাতায় তখন শরতের আকাশ। পুজোর প্রস্তুতিতে শহর ছটপট করছে, অথচ আমাদের মন পড়েছিল অন্যখানে, পাহাড়ে, শান্তির খোঁজে। আমরা মানে বোধিসত্ত্ব ওরফে বোধিদা, আমি পিয়াল, আর আমাদের টুকটুকে কাঁচা লঙ্কা চঞ্চু। এইবারের পুজোটা ঠিক একটু অন্যরকম কাটাতে চেয়েছিলাম। বোধিদা বলেছিল, এইবার একটু পাহাড়ে গিয়ে মুদে না থাক, হ্যাঁ, শুধু নিঃশ্বাস ফেলি। চঞ্চু ডিএসএলআর কাঁধে ঝুলিয়ে দিল। আমি কয়েকটা বই আর ডায়েরি গুছিয়ে নিলাম। দিল্লি পর্যন্ত ফ্লাইট, তারপর গাড়িতে করে সিমলা। সেখানেই দেখা হলো সৌমিত্র সেন ও বনানী সেন নামে এক বাঙালি দম্পতির সঙ্গে। তিনজন একসঙ্গে ঘুরতে যাচ্ছেন বুঝি? আহা, ভালো লাগছে শুনে। আমি বনানী, আর উনি আমার বর সুমিত্র। সুমিত্রবাবু কর্পোরেট দুনিয়ার উঁচু পদে আছেন, চোখে মুখে গাম্ভীর্য, কথা কম বলে। বনানিধি একদম তার উল্টো, প্রাণবন্ত, কথা বলার মধ্যে একটা নরম ছন্দ। আমরা উঠলাম সিমলা স্নো ভিউ হেরিটেজ হোটেলে। পুরনো কাঠের বাড়ি, চারপাশে কুয়াশা, আর দূরে ধূসর পাহাড়, যেন ছবির মধ্যে ঢুকে পড়েছি। দাদা, এই জানলার কাঠের কাজটা দেখো,
ডিএসএলআরে দারুণ আসবে। সন্ধ্যায় বারান্দায় চা খেতে খেতে বনানীর দিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি তো কবিতা লিখতেন, এখন লেখেন না? মন লাগে না আর, সব তো পিছনে ফেলে এসেছি। ঠিক সেই সময় হোটেলের করিডোর দিয়ে হেঁটে গেল এক আগন্তুক, মুখ ঢাকা, চশমা পরা, হাঁটার ভঙ্গিতে যেন কিছু চাপা উত্তেজনা। ওই লোকটাকে আমি ফ্লাইটে দেখেছি রে, এ কই, নামেনি তো আমাদের সঙ্গে। বধিদার চোখ তখন সেই লোকটার দিকে স্থির, আর ও বলল, এ হোটেলে একটা অদ্ভুত গন্ধ আছে পিয়ার, মানুষ নয়, সময় পুরনো হয়ে গেছে এখানে। সিমলার আকাশটা একটু বেশি মেঘলা লাগছিল সেদিন, আর সেই মেঘের মধ্যে যেন লুকিয়েছিল এক রহস্যের ছায়া। সকালটা বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, বাইরে পাহাড়ের গায়ে রোদ লেগেছে, অথচ হোটেলের ভিতরটায় যেন এক ধোঁয়াটে অস্বস্তি। চঞ্চু তখনও ঘুম চোখে, আর বধিদা বারান্দায় দাঁড়িয়ে কফির কাপে টুংটাং করে চামচ নাড়ছিল। আমি একটা কম্বল গায়ে দিয়ে বললাম, কিছু মনে হচ্ছে বধিদা? হ্যাঁ, হোটেলে একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেমনটা খুনের আগের মুহূর্তে হয়। এই শুনলি, কেউ দরজায় টোকা মারলো। দরজায় এসে দেখি বনানীদি দাঁড়িয়ে, মুখটা বিবর্ণ, চুল কিছুটা এলোমেলো। রঞ্জন, রঞ্জন বাবু, হোটেলের লোক বলছে উনি মারা গেছেন, নিজেকে গুলি করে মেরে ফেলেছেন। কি বলছেন আপনি? মানে যে ভদ্রলোক কাল রাতে ডিনারে ছিলেন, উনি আত্মহত্যা করেছেন? আমরা তড়ি ঘড়ি পৌঁছলাম 109 নম্বর ঘরের সামনে। হোটেলের ম্যানেজার, পুলিশ আর কয়েকজন গেস্ট দাঁড়িয়ে। রঞ্জন চক্রবর্তী নিথর দেহ বিছানায় পড়ে আছে, ডান হাতে এখনো বন্দুক, পাশে একটা সাদা খাম, চিঠি। চিঠিটা আনো। আমার অতীত আমাকে ছাড়ছে না, এই লজ্জা নিয়ে বাঁচা যায় না। আমি চলে যাচ্ছি। রঞ্জন চক্রবর্তী। খুব নাটকীয় না বুঝিদা, এইভাবে কেউ আত্মহত্যা করে? পুলিশ রুটিন মতো তদন্ত শুরু করলো, তবে বধিদা তখনই একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ওর হাতের বন্দুকটা ডান হাতে, কিন্তু ডান হাতের আঙ্গুলে রক্তের দাগ নেই। যদি ও গুলি চালাতো তাহলে হাত রক্তে ভেজে থাকতো। আমি বুঝলাম, যা দেখছি তা মোটেই আত্মহত্যা নয়। এই হোটেলে একটা অদৃশ্য খুনি ঘুরে বেড়াচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। অপরাধ যদি হয় খোলা ঘরে, তবু বোঝা যায়, কিন্তু বন্ধ ঘরের ভিতর খুন। দাদা, এটা তো একেবারে লকডাউন মিস্ট্রি।
পাহাড়ের কুয়াশার ভেতর দিয়ে যেন একটা অদৃশ্য ছায়া হাঁটছে, আর আমরা টের পাচ্ছি না সে আমাদের মাঝেই রয়েছে। কেউ একজন নীরবে নিঃশব্দে হোটেল স্নোভিউ হেরিটেজের বারান্দা ধরে হেঁটে যাচ্ছে, আর আমরা ভাবছি কে সে। রঞ্জন চক্রবর্তীর মৃত্যু 12 ঘন্টা কেটে গেছে। হোটেল স্নোভিউ হেরিটেজের বাতাসে এখনো একটা কেমন অদৃশ্য চাপ, একটা নিঃশব্দ আতঙ্ক। তুই দেখেছিস বিয়াল, গত রাতে সিসিটিভি ফুটেজে 109 নম্বর ঘরের করিডোরে 11:35 একটা ছায়া দেখা গেছে। চঞ্চুর হাতে থাকা মোবাইল স্ক্রিনে দেখি একটা অস্পষ্ট ছায়া হেঁটে যাচ্ছে ক্যামেরার এক কোণ ঘেঁষে। মুখটা স্পষ্ট না, কিন্তু চলার ভঙ্গিতে একটা অস্বাভাবিকতা ছিল। ওটা কার ছায়া বুঝতে পারলে চঞ্চু? না দাদা, জুতোটা একটু উঁচু কাটের, আর লোকটার হাঁটা একটু টলমলো। দেখবি হোটেলের অন্য কোনো গেস্ট নয়, বরং কেউ যাকে কোনোদিন মনে রাখেনি। সেই মুহূর্তে হোটেলের কনফারেন্স রুম থেকে এক যুবক বেরিয়ে এলো, হালকা দাড়ি, চোখে গা ছমছমে চাউনি। নাম তীর্থ দাশগুপ্ত। আপনি বোধিসত্ত্ব, শুনেছি আপনি গোয়েন্দাগিরি করেন। আমি কিন্তু অনেক আগে বুঝেছিলাম ওই রঞ্জনবাবু সাধারণ কেউ নন। আসলে আপনি কি করেন? কলকাতায় একটা ক্লাব চালাই, সদস্যদের গোপনীয়তা রক্ষা করা আমাদের কাজ। রঞ্জনবাবু আগে সদস্য ছিলেন। হ্যাঁ মানে, কি ধরনের ক্লাব? যা বলা যায় না, বিশ্বাস করুন, আমি যা জানি সব বলার জন্য তৈরি নই। ঠিক সেই মুহূর্তে রিসেপশনের ফোন বেজে উঠল। হোটেলের রিসেপশনিস্ট মারফত খবর এলো রঞ্জন চক্রবর্তীর ঘরে একটা লাল খামে মোড়ানো চিরকুট পাওয়া গেছে, যা আগে কারো চোখে পড়েনি। এই চিঠিটা তো সেই আগেকার মতো নয়। এইখানে লেখা আমি নিজে মরিনি, আমাকে মরতে বাধ্য করা হয়েছে। এই চিঠিটা রাত 1:40 লেখা, অথচ ওর মৃত্যু ঘটেছে রাত 12টা নাগাদ। এই চিঠি কে লিখেছে? মাথার মধ্যে ঘুরপাক কাটছে একটা প্রশ্ন। যদি রঞ্জন আত্মহত্যা না করে খুন হয়, তবে খুনি কি এই চিঠি লিখে রেখেছে? কেউ একজন হোটেলের কোনো ঘরে লুকিয়ে আছে, কিংবা আমাদের সবার চোখের সামনেই আছে। বদিদা, রবি চ্যাটার্জির ঘর ফাঁকা পড়ে আছে, উনি এখনো বেরোননি, তবে দরজায় তালা নেই। যাব? না, এখন না। কাউকে সন্দেহের বাইরে রাখার ভান করাই ভালো। এক এক করে সব মুখোশ খুলবে সময় এলে। রাতের অন্ধকার যেন গা ছমছমে চাদরে ঢেকে দিচ্ছে হোটেলের প্রতিটা কোণা। কেউ একজন আমাদের আড়াল থেকে সব কিছু দেখছে, শুনছে, বুঝে নিচ্ছে, আর আমরা একের পর এক সূত্র ধরে এগিয়ে চলেছি অজানা এক ছায়ার মুখোমুখি হওয়ার জন্য।
আমরা সকলে তখন লাউঞ্জে বসে কফি খাচ্ছি। চঞ্চু চুপচাপ, আমি একটা নোটপ্যাডে সময় ধরে কিছু নোট নিচ্ছি। বদিদা এক কোণে বসে রয়েছেন, চোখ বন্ধ করে, কিন্তু ওর মাথায় যে কত ঝড় বইছে সেটা আমিই শুধু বুঝতে পারি। হঠাৎ হোটেলের দরজার দিকে নজর পড়ল। একজন লোক ঢুকলেন, মাঝবয়সী, লম্বা কোট, হাতে সুটকেস, চোখে সানগ্লাস, মাথায় ফেডোরা টুপি। হোটেল ম্যানেজার অবাক হয়ে বললেন, আগে হ্যাঁ আপনি? লোকটা হেসে বলল, আমি ডক্টর হর্ষবর্ধন নাথ, কলকাতা থেকে এসেছি রঞ্জনবাবুর নিমন্ত্রণে। আমার জন্য ঘর বুক করা ছিল 110 নম্বর। আমার বুকের ভিতর ঠক করে উঠল। রঞ্জনবাবু তো গতকাল, তবে এই নিমন্ত্রণ? ওই ঘরটা তো এক ঘর ছাড়া, রঞ্জনের পাশের ঘর। আপনি কি রঞ্জনবাবুর খুব কাছের কেউ ছিলেন? একটা সময় ছিলাম, তারপরে অনেক দূরত্ব তৈরি হয়। কিন্তু এই সিমলা সফরটা বলতে পারেন সম্পর্ক জোড়া লাগানোর একটা চেষ্টা ছিল। ওর গলায় কি এক ধরনের বিষণ্ণতা আমি টের পেলাম। কিন্তু ঠিক তখনই বদিতা বলল, আপনি কি জানেন রঞ্জনবাবু গতকাল মারা গেছেন? কি বললেন? ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, সুটকেসটা হাত থেকে পড়ে গেল প্রায়। হ্যাঁ, নাটক করছে রে ভাই, কেউ আবার নিমন্ত্রণ করে মৃত্যুর আগের দিন? সব সম্ভব চঞ্চু, যদি খুনের প্ল্যান আগেই করা থাকে। আমি স্পষ্ট দেখলাম বদিদার চোখে একরকম আগুন জ্বলছে। উনি উঠে দাঁড়ালেন। ডক্টর নাথ, আপনি এখানে যাই বলতে আসুন, মনে রাখবেন এই হোটেলে এখন প্রতিটা ছায়া, প্রতিটা শব্দ আমাদের নজরবন্দি। আপনি যদি কিছু লুকিয়ে থাকেন তা বেশি দিন লুকোতে পারবেন না। সন্ধ্যা নেমে এসেছে, সিমলার বাতাসে ঠান্ডা আর একটু বাড়ছে, আর আমাদের চারপাশে ঘনিয়ে আসছে রহস্যের কুয়াশা। রঞ্জন চক্রবর্তীর মৃত্যু আসলে কি? আর এই নতুন আগন্তুক, সে কি সত্যি রঞ্জনের পুরনো বন্ধু, নাকি সেই অপরিচিত ছাড় আরেক রূপ? ডক্টর নাথ বসেছেন হোটেল লাউঞ্জের এক কোণে, সামনে চা, কাপে ঠোঁট ছোঁয়ানোর আগেই চোখটা ঘোরালেন এদিক ওদিক। এমন একজন মানুষ যার ভিতরে কি চলছে বোঝা যায় না সহজে। আমার ভিতরে গুনগুন করছে অজানা অস্বস্তি। আমি নিজের মনে ভাবি, এই লোকটা ঠিক যা বলছে তাতে গলদ আছে। রঞ্জনের নিমন্ত্রণে এসেছে, অথচ ও জানে না রঞ্জন মারা গেছে। ও অসম্ভব। ওর কোটের ভিতর সিগারেটের গন্ধ, আর ঘড়ি খুব দামি, এ ক্লাসিক খুনি মার্কা। আমি ওকে চোখ রাঙালাম, চুপ কর। হোটেল স্টাফ এসে বলল, স্যার, এই খাতাটা রঞ্জনবাবুর ঘরে পাওয়া গেছে, আপনারা চাইলে দেখুন। বদিদা আমাদের ডাকলেন। আমরা তিনজনই 110 নম্বর ঘরের দিকে গেলাম। ঘরটা আগের চেয়ে যেন আরো ভারী লাগছে, যেন দেয়ালগুলো ফিসফিস করছে। এই খাতাগুলো রঞ্জনবাবুর হাতের লেখা। শেষ পাতায় কিছু নাম লেখা আছে, দেখে নাও। আমি এগিয়ে গিয়ে পড়লাম। 1 হর্ষবর্ধন নাথ, 2 সৈকত চৌধুরী, 3 রুনা চ্যাটার্জি, 4 এর নিচে দাগ কাটা রয়েছে। চঞ্চু ফিসফিস করল, এটা কি খুনির তালিকা নাকি?
বদিদা মুখ নিচু করে বললেন, হতে পারে, আবার এটাও হতে পারে এই তিনজনের কেউ একজন রঞ্জনের মৃত্যুর কারণ। বাকিটা আমরা খুঁজে বার করব। ডাক্তার নাথ তখনই হঠাৎ এসে পড়লেন। যখন এই খাতা পাওয়া গেল, কাকতালীয়? বধিতা চোখ তুললেন। এবার তার চোখে সেই চেনা শিকারীর তীক্ষ্ণ দৃষ্টি। আজ রাতে আমি ডক্টর নাথের অতীত ঘাটব। ফেয়াল, তুই রুনা চ্যাটার্জির খোঁজ নে। চঞ্চু, সৈকতের নামটা শোনার পর থেকেই তোর চোখ বড় হয়ে গেছে। কিছু জানিস কি? সে তো আমার ফেসবুক ফ্রেন্ড। কয়েক মাস আগে এক পার্টিতে আলাপ হয়েছিল। তখনও জানতাম না রঞ্জনেরও বন্ধু। আমাদের সামনে খুলছে এক রহস্যের দরজা, যার চাবি 3টে নাম। কিন্তু প্রশ্ন একটাই, চাবিটা ঘুরলেই কি দরজা খুলবে, নাকি খুলে যাবে এক বিভীষিকার গহ্বর? আমার ডায়েরিতে আজকে শেষ লাইন। রাত গভীর হচ্ছে, কিন্তু ঘুম আসছে না। চোখের সামনে ডক্টর নাথের ছায়া আর রঞ্জনের সেই অসমাপ্ত চিঠি। রাত 10:30 বাজে। আমরা তিনজনই হোটেলের লাউঞ্জে, কিন্তু পরিবেশটা যেন জমাট হয়ে আছে কোনো অজানা আতঙ্কে। আমি তখন ফোনে কথা বলছিলাম, কণ্ঠস্বর নিচু রেখেও উত্তেজনা চাপতে পারছিলাম না। ফোন রেখে চঞ্চুর দিকে তাকিয়ে বললাম, রুনা চ্যাটার্জি সাইকোলজিস্ট, কলকাতায় প্র্যাকটিস করে, কিন্তু গত মাসে সিমলায় এসেছিল। যার সঙ্গে এসেছিল তারা কেউ সাধারণ নয়। কারা? রঞ্জন আর সৈকত। ইনস্টাগ্রামে ওদের তিনজনের একটা ছবি ছিল, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, এখন ডিলিট করে ফেলেছি। আমি ফোনটা বদিদার দিকে এগিয়ে বললাম। উনি চোখ সরু করে ছবিটা দেখলেন। চঞ্চুর মুখ থমকে গেল। এখন দেখো, ওরা তিনজন একসঙ্গে ছিল, পরে একজন মারা গেল, অন্যজন নিখোঁজ, আর যে বেঁচে আছে সে এখন আমাদের সামনে আসতে চাইছে। রুনার হাসির ভিতরে আমি আজ অদ্ভুত কিছু দেখলাম ছবিতে, যেন চেপে রাখা কিছু, একটা ছদ্মবেশ। ঠিক তখনই হোটেল স্টাফ এসে একটা খাম দিয়ে গেল, 110 নম্বর ঘরের জন্য, নাম নেই। বদিদা খামটা খুললেন। ভিতরে একটা পুরনো পাসপোর্ট আর একটা ছোট্ট চিঠি। চিঠিতে লেখা, যে মুখে তুমি বিশ্বাস করেছ সেই মুখই তোমাকে শেষ করেছিল। আমার ঠোঁট শুকিয়ে এলো। পাসপোর্টটা দেখি কাঁপতে কাঁপতে বললাম, রুনার নামে পাসপোর্ট, কিন্তু ছবিটা আলাদা, তাহলে রুনার ছদ্মনাম? বদিদার চোখে বিদ্যুৎ খেলে গেল। এটাই যদি সত্যি হয় তাহলে রুনার পরিচয় পুরোই ভুয়ো। সে রঞ্জনের জীবনে এসেছিল একটা প্ল্যান নিয়ে, আর সেই প্ল্যানই শেষ করেছে রঞ্জনকে। চঞ্চু দম নিয়ে বলল, তাহলে রুনাই কি খুনি? আমি কিছু বলিনি। আমার বুকের ভিতরটা ঠান্ডা বরফে জমে গেল। এতক্ষণ যাকে আমরা কেসের একটা সূত্র ভাবছিলাম, সে কি আসলে পুরো ষড়যন্ত্রের কেন্দ্রে? বদিদা ধীরে ধীরে বললেন, কাল সকাল 10টায় রুনা এখানে আসবে। আমি নিজেই মেসেজ করেছিলাম, ও রাজি হয়েছে দেখা করতে। আমি শুধু জানি, কাল যাই ঘটুক, আমাদের গোটা কেসটার রং পাল্টে যাবে। এই মহিলাকে চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে, আর ভেতরের মুখোশ ছিঁড়ে ফেলতে হবে।
সিমলার পাহাড়ি হোটেলটা আজ যেন আরো গম্ভীর, আরো নিস্তব্ধ। কাল রাতের কথোপকথনের পর মনে হচ্ছিল এ বাড়ির প্রতিটা দেওয়ালে একটা করে ছায়া লুকিয়ে আছে। ছায়া যেটা আলো পেলেই মিলিয়ে যায়, কিন্তু এখন সেই ছায়ারই মুখোমুখি হতে চলেছি আমরা। রুনা এসেছে। আপনারা আমায় ডাকলেন? হ্যাঁ মিসেস চ্যাটার্জি, কিছু প্রশ্ন ছিল, বসুন। রুনা চুপচাপ বসে পড়ল। ওর চোখে কোনো ভয় নেই, বরং এক ধরনের আত্মবিশ্বাস। কিন্তু সেই আত্মবিশ্বাসই কি ওকে রক্ষা করবে? রঞ্জন চ্যাটার্জির সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কিরকম ছিল? ব্যবসা সূত্রে আলাপ। একটা ফ্ল্যাট কিনেছিলাম কলকাতায়, ওই এজেন্ট ছিল। বন্ধুত্ব করে ওঠে। আর তাছাড়া এমন একটা শহরে বন্ধুর প্রয়োজন হয়, তাই না? আমরা জানতে পেরেছি আপনার নামটা আসল নয়, রুনা চ্যাটার্জি ছদ্মনাম। হ্যাঁ, আপনারা সত্যি অনেক কিছু জেনেছেন। ওর মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল। কিছু একটা বোঝা যাচ্ছে, কিন্তু জিজ্ঞাসা করা যাচ্ছে না। বোধিসত্ত্ব অপেক্ষা করছিল। আমি সত্যি বলতে চাই না, কিন্তু আমি খুনি নই। আপনার বলার ইচ্ছা থাক বা না থাক, আমাদের কাছে তথ্য আছে। এই হোটেলে রঞ্জনের কাছে শেষবার গিয়েছিলেন রাত 9:20। তারপর ও আর জীবিত ছিল না। ও চমকে উঠল, তারপর আবার চুপ। আমি বুঝতে পারছিলাম ওর মধ্যে অনেক কিছু চলছিল, ভয়, লজ্জা, ক্ষোভ। রঞ্জন ও আমাকে ব্ল্যাকমেল করছিল। কিছু পুরনো ভিডিও ছিল, আমি চাই না কেউ জানুক, তাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমি ওকে মারিনি। আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আমি শপথ করে বলতে পারি। বোধিসত্ত্ব চুপ করে ওর মুখের দিকে তাকিয়েছিল। আমি জানি ও ঠিক তখনই কিছু একটা ধরেছিল, কিন্তু এখন বলা হবে না। শুধু একটা দীর্ঘ নীরবতা। ঠিক আছে, আপাতত আপনাকে যেতে বলা হচ্ছে না মিসেস চ্যাটার্জি, আপনি হোটেলের মধ্যেই থাকুন। রুনা বেরিয়ে যাওয়ার পর আমি বোধিসত্ত্বর দিকে তাকালাম। তুমি কি ভাবছো? কিছু জিনিস স্পষ্ট, কিন্তু অনেক কিছু এখনো ছায়ায় ঢাকা। ছায়াটা যেন হাতের কাছে, অথচ ধরতে গেলেই সরে যাচ্ছে। আমি জানতাম আর একটু এগোতে পারলে ছায়াটা ধরা দেবে, কিন্তু সেটা করতে গিয়ে কেউ আবার ছায়া হয়ে না যায়, সেই আশঙ্কাও ছিল। যত এগোচ্ছি তত জড়িয়ে যাচ্ছে সবকিছু। রুনার সত্যি বলার পরেও যেন কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, যেন কেউ একটা ছায়ার জাল বিছিয়ে রেখেছে, যাতে আমরা যত নড়াচড়া করি ততই জড়িয়ে পড়ি। ভাই, শুনলি তো? সৈকত এখনো নিখোঁজ। ওর ঘরটা একবার দেখে আসবি? সৈকত, সেই হাসি খুশি ছেলেটা যে গিটারে কয়েকটা কর্ড টেনে গান ধরত, সে হঠাৎ নিখোঁজ। আমরা ওর ঘরে গেলাম। ঘরে তো তেমন কিছু নেই। খাটে একটা সোয়েটার, টেবিলে ফোন নেই, আর ওর ব্যাগটাও উধাও। মানে ও নিজের ইচ্ছায় বেরোয়নি, তাই তো? ঠিক তখনই বোধিসত্ত্ব এসে ঢুকলো ঘরে। ওর মুখে একটা অদ্ভুত চাপা উত্তেজনা। ঘরের জানালাটার পাশ দেখেছিস? এই তো পর্দার নিচে একটু কাদা। মানে কেউ জানলা দিয়ে ঢুকেছিল বা বেরিয়েছিল। ওর নিখোঁজ হওয়া দুর্ঘটনা নয়, ও হয়তো কিছু দেখে ফেলেছিল বা জানতে পেরেছিল। এতদিন ধরে রঞ্জনের খুনের দিকেই নজর ছিল।
এখন সৈকতের নিখোঁজ হওয়া সব কিছু আরো জটিল করে তুলল। মনে হচ্ছিল কেউ আমাদের আগেই জানে আমরা কি ভাবছি, আমরা কি জানব। স্যার, এই চিঠিটা আজ সকালে রিসেপশনে পেয়েছি। খামের উপর লেখা, বোধিসত্ত্বর হাতে তুলে দিন। বোধিসত্ত্ব চিঠিটা পড়তে পড়তে থেমে গেল। ওর চোখে একটা শীতল ধারালো দৃষ্টি। আমি বললাম, কি লেখা? চিঠিটা হুমকি। বলা হয়েছে তদন্ত বন্ধ না করলে আরো একজন নিখোঁজ যাবে। কেউ আমাদের এক ধাপ এগিয়ে চলছে পিয়ার। এই খেলা শুধু তথ্য আর যুক্তির নয়, এখন সেটা সময়ের লড়াই। ছায়ার জালটা যেন চোখের সামনে স্পষ্ট হচ্ছিল, কিন্তু কে বিছিয়েছে সেই জাল, কি চায় সে? আমরা জানতাম এবার সত্যিই একটা দান চালতে হবে। হারতে পারবো না, কারণ প্রতিপক্ষ অদৃশ্য কিন্তু বিপজ্জনক। ভাই, মনে হচ্ছে আমরা যারা খালায় পা দিয়েছি তাতে একজন করে পাত্তি ছিঁড়ে যাচ্ছে। আমরা যেন মূর্ছা না যাই, সেটাই আসল কথা। আর সেই জন্যই এবার ছায়ার দিকে তাকিয়ে ছুরি চালাতে হবে, কারণ ছায়া যতই অন্ধকার হোক, তাতে রক্তের দাগ পড়লে আলোয় ধরা পড়বেই। জালটা এবার যেন একটু একটু করে কেটে যাচ্ছে, কিন্তু সেই ছায়াময় শত্রুর মুখটা এখনো অদৃশ্য। তবে আজ বোধিসত্ত্ব এমন এক সত্য তুলে ধরল যা আমাদের হতবাক করল। ভাই, বিশ্বাস করতে পারবি না, রুনার পাসপোর্টে ওঠো না পুরো নাম রুহি সেনগুপ্ত, আর এই নামে একটা মামলাও ছিল কলকাতায়। কি বলছিস? তাহলে রুনার নামটাই ছিল ছদ্মনাম? আমার মনে পড়ল রুনার চোখে মাঝে মাঝে একটা অদ্ভুত ভয়ের ছাপ থাকত। ওর চুপচাপ হয়ে যাওয়া, অকারণ আতঙ্ক, সব কিছুর ব্যাখ্যা যেন এবার মিলছে। আমি কিছু বলবো না। রুহি সেনগুপ্ত নামটা শুনেই বোধিসত্ত্বর মুখটা শক্ত হয়ে গেল। এই নামটা আমি চিনি। বছরখানেক আগে একটা শিল্পপতির ছেলের আত্মহত্যার মামলায় নাম উঠেছিল রোহিত। পরে সে মামলা বন্ধ হয়ে যায়, কিন্তু ঘটনাটা ছিল ধামাচাপা দেওয়া। তাহলে রুনা মানে রুহি আমাদের কাছে এসেছিল একটা মিথ্যে পরিচয় নিয়ে? হয়তো ও নিজেকে বাঁচানোর জন্যই, বা হয়তো কেউ ওকে বাধ্য করছে এই পরিচয় থাকতে। ঠিক তখনই হোটেলের রিসেপশন থেকে ফোন এলো। একজন ভদ্রলোক এসে দেখা করতে চাইছেন। নাম বলেছেন মৃণাল কুমার দে। আমি রুহির বাবা। ও নিখোঁজ নয়, ও পালিয়ে আছে নিজের অতীত থেকে, নিজের শত্রুদের থেকে। আপনার মেয়ে কি সেই শিল্পপতির ছেলের মামলায় জড়িয়ে পড়েছিল? হ্যাঁ, কিন্তু ও দোষী নয়। আমার সন্দেহ এ খুন আর সৈকতের নিখোঁজ সবই ওর পুরনো জীবনকে ঘিরে। আমরা তখনই বুঝে গেলাম রুনার ছায়া কেবল ওরই নয়, ছড়িয়ে আছে আরও কিছু মানুষের জীবনে। আর সেই ছায়ার ভিতরেই কেউ একজন পরিকল্পনা করে চলেছে। রুহিকে এখন খুঁজে বের করতেই হবে। ও চাবিকাঠি হতে পারে এই রহস্যের। ভাই, হোটেলের পিছনে জঙ্গলের দিকে একজোড়া পায়ের ছাপ পাওয়া গেছে, ঠিক যেন কেউ মাঝরাতে গিয়েছিল সেখানে। মিথ্যে নাম, গোপন পরিচয়, পুরনো অপরাধ আর নতুন খুন, সব মিলিয়ে একটা ফাঁদ তৈরি হয়েছে। এবার ছায়া নয়, আলো ফেলতেই হবে অতীতের ওপর। কারণ ভুল নামের ফাঁদ যদি না ভাঙি, তাহলে পরবর্তী শিকার হতে পারি আমরা কেউই।
সিমলার এই নিস্তব্ধ সকালটা অন্যরকম লাগছিল, যেন কোনো অজানা অশনি সংকেত বাতাসে মিশে গেছে। আমরা জানতাম আজ কিছু একটা ঘটবে। ভাই, এই সুরজিৎদা নিখোঁজ? কি বলছিস? সকালেও তো ওকে দেখলাম নিচে চা খাচ্ছিল। হ্যাঁ, কিন্তু তারপর থেকে ওর রুমে নেই, ফোন অফ। রিসেপশনে বলছে কেউ একজন কাল রাত 1টা নাগাদ ওকে পেছনের রাস্তায় যেতে দেখেছে। সুরজিৎ চৌধুরী বুদ্ধিমান, চুপচাপ, কিন্তু নজরে পড়ে এমন এক চরিত্র যার উপস্থিতি পুরো ঘটনার সঙ্গে অনেকটাই জড়িয়ে। তার নিখোঁজ হয়ে যাওয়া মানেই নতুন সংকেত। ও পালায়নি, ওকে সরানো হয়েছে। কারা? কেন? কারণ সে কিছু বুঝে গিয়েছিল। গত রাতে সুরজিৎ আমায় বলেছিল রুহির ব্যাপারে কিছু এমন তথ্য পেয়েছে যা রঞ্জনের খুনের রহস্যে কাজে লাগবে। আর সেটার বলার কথা ছিল, আর ঠিক তার আগেই ওর নিখোঁজ। হোটেলের পিছনের দিকে পাথুরে পথ, একটা ঝোপের পাশে পড়েছিল একটা ছোট্ট সোনালী কলম, সুরজিতের। ভাই, এখান থেকে টেনে নিয়ে যাওয়ার দাগ আছে মাটিতে। ছায়ার জাল আরো ঘন হয়ে আসছে। খুন, ছদ্মনাম, অতীত আর এখনকার সন্ত্রাস সব যেন এক সুতোয় গাঁথা, আর সেই সুতো এখন ছিঁড়ে যাওয়ার পথে। আমার মনে হচ্ছে আজ রাতে কিছু একটা ঘটবে। যারা ছায়া আছে তারা আলোকে ভয় পায়, কিন্তু এবার আলো ফেলা হবেই। রাত বাড়ছে, সুরজিতের মোবাইল এখনো অফ। রুহির ফোনে বারবার কণ্ঠস্বর রেকর্ডারে বেজে উঠছে, দয়া করে আবার ফোন করুন। সবই যেন একটা অন্তর্হিত ধাঁধা, যার কোনো দিক নেই, কেবল গভীর এক অন্ধকার। ভাই, আমাদের কি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত? না চঞ্চু, এখান থেকে বেরোলে এই গল্পটা আর কেউ শেষ করতে পারবে না। আমরা থাকবো, কারণ বধিদা আছে আমাদের সাথে। কাল সকালে অনেক কিছু বদলে যাবে, কিন্তু রাতটা টিকতে হবে। রাত তখন প্রায় 2:30। হোটেল স্নোভিউয়ের সিঁড়ি, করিডোর, এমনকি রিসেপশনটাও যেন জমে গেছে শীতল আতঙ্কে। সৈকতে নিখোঁজ হয়ে যাওয়া রুহির সেই অদ্ভুত আচরণ, আর সবচেয়ে অদ্ভুত, বধিদা একদম চুপচাপ। ও এমন হলে আমরা জানি কিছু একটা ঘটবেই। পিয়াদ, চঞ্চু, তৈরি হয়ে নে, এখনই যেতে হবে একটা জায়গায়। এক মুহূর্ত প্রশ্ন না করে বেরিয়ে পড়লাম। হোটেলের পিছন দিকের সরু রাস্তাটা ধরে পাহাড়ের দিকের এক পুরনো বন্ধ কাঠের বাংলোতে পৌঁছলাম। সিমলার অন্ধকার আর ঠান্ডা যেন একটু বেশি অনুভব হচ্ছিল সেদিন। ভাই, এমন জায়গায় চলে এসেছিস যে মনে হচ্ছে ভূতের বাড়ি। চুপ কর চঞ্চু, ওরা চাইছে আমরা আওয়াজ করে, কিন্তু এবার আমি ওদের গেমটাই উল্টে দিতে চলেছি। হঠাৎই অন্ধকারের বুক ছিঁড়ে এক টানা শো করে কিছু ছুটে এলো, আর ঠিক তখনই বদিদা, সাবধানে। বদিদা, তুমি কি ঠিক আছো তো? ছুরিটা কোট ঘেঁষে গিয়েছিল। যদি আমি 1 সেকেন্ড আগে না ঠেলে দিতাম, হয়তো বধিদা আজ। ধন্যবাদ পিয়াল, তোদের জন্যই এখনো বেঁচে আছি। কিন্তু এটা স্পষ্ট, ওরা জানে আমি কত দূর পৌঁছে গেছি। ওদের ভয় হচ্ছে। মানে খুনিরা জানে তুমি, মানে তুমি সবটা বুঝে গেছো? সবটা না,
কিন্তু এখন আর বেশি দিন নয়। যারা নির্ভুল নিশানা করে ছুরি ছোড়ে তাদের হাতও কাঁপে। যদি ওদের জানা থাকে সামনে দাঁড়িয়ে আছে আমি। সেই মুহূর্তটা আমাদের জন্য শুধু একটা রাতের অ্যাডভেঞ্চার ছিল না, এটা ছিল বধিতার জীবনের এক চুল ফাড়াকের খেলা। আর আমরা জানতাম এই খেলা এখন শুরু হয়েছে মাত্র। এবার আমি অন্তরালে যাব। ওরা ভাববে আমি সরে দাঁড়িয়েছি, কিন্তু আমি ফিরব অন্য নামে, অন্য চেহারায়। মানে তুমি? সৌম্যজিৎ, এই নামে আবার ফিরব। ওরা বুঝতেই পারবে না কে পাশে কে প্রতিপক্ষ। রাতটা শেষ হলো, কিন্তু খেলা নয়। সিমলার ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ল নির্ভুল ছুরির গল্প। আর সেই গল্পে লিখতে চলেছে নতুন পাতা, বধূদা নিজেই। বধিদা হোটেল স্নোভিউ ছেড়ে যাওয়ার পর যেন একটা শূন্যতা নেমে এসেছিল আমাদের উপর। ওর প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সিদ্ধান্তে ভরসা ছিল। এখন হঠাৎ করে যেন দিশেহারা লাগছে। পিয়াল, ভাবতে পারিস কেউ আমাদের বধিদার প্রাণ নিতে চাইছে, আর এখন ও নেই। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু মনটা তখন সন্দেহের জালে জড়িয়ে আছে। রুনা সত্যি রুনা তো? সৈকত কোথায় গেল? কে ছুঁড়েছিল সেই ছুরি? আর তখনই হোটেল কর্মচারী এসে বলল, দাদা, একটা নতুন ভিজিটার এলেন, নাম সৌম্যজিৎ সেন। উনি বললেন আপনাদের সাথে একটা জরুরি কাজে দেখা করতে চান। সৌম্যজিৎ? হ্যাঁ, আবার নতুন কেউ? হ্যাঁ, এখন আর কারো ওপর ভরসা রাখা যাচ্ছে না। আমি উঠে দাঁড়ালাম। দরজার দিকে পা বাড়াতে বাড়াতে হঠাৎ বুকের ভিতর কাঁপুনি লাগলো। দরজা খুলতেই সেই মুখটা এক ঝলকে যেন অচেনা। আবার ঠিক পরের মুহূর্তেই, বৌদিদা! শব্দ করে ডাকিস না। এখন থেকে আমি আর তোর দাদাও নই, বোধিসত্ত্বও নই। আমি এখন শুধুই সৌম্যজিৎ সেন, দিল্লির মিডিয়া হাউসের রিপোর্টার। চঞ্চুর মুখটা দেখে মনে হচ্ছিল গোগ্রাসে মিষ্টি খেয়ে ফেলেছে, কিন্তু গলায় কথা আটকে গেছে। আপনি মানে তুমি তুমি এত সিরিয়াসলি ছদ্মবেশ ধরেছ যে নিজের ভাইকেও চিনতে দিচ্ছ না? এখানকার পরিস্থিতি ভয়ানক। সৈকত নিখোঁজ, রুনার পরিচয় নিয়ে ধোঁয়াশা, আর সেই ছুরিওয়ালা। আমি এখন সামনের সারিতে থাকলে সব ক্লু নষ্ট হয়ে যাবে। তাই এখন ছায়ার আড়ালে থেকেই খেলাটা খেলতে হবে। বধিদার নতুন রূপটা দেখে অবাকই হলাম। হালকা কাটা কাঁচা দাড়ি, গলা বদলে ফেলা স্বর, চোখে স্পষ্ট ক্লান্তি, তবু তাতে একটা আগুন যা বলে খেলাটা এখনো শেষ হয়নি। তুই আর চঞ্চু এবার আলাদা কাজ করবি, আমি ফ্রন্টে আসবো না। তুই খেয়াল রাখবি রুনার ওপর, আমি নজর রাখবো হোটেলের স্টাফ এবং যে লোকটা কাল রাতেও করিডোরে ঢুকেছিল। মানে তুমি দেখেছো তাকে? ছায়া যতই গা ছুঁয়ে চলে যাক, আমি তার গন্ধটা ঠিক টের পাই। এখন সেই গন্ধেই ওকে ধরবো। আমার বুকের ভিতর ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরছিল। বদিদা আবার ফিরেছে, তবে এবার ছায়া হয়ে, আর সেই ছায়া থেকেই ও আলো টেনে আনবে। একটা ছায়া, একটা মিথ্যে নাম,
একটা নিখোঁজ লোক আর একটা ছুরি, এই চারটে জিনিস নিয়ে আমরা এমন একটা জটিল গোলকধাঁধায় ঢুকে পড়েছিলাম যেখান থেকে বেরোনো তখনই সম্ভব যদি কেউ ভিতর থেকে দরজাটা খুলে দেয়। আর সেই কেউ এখন বুধিদা নয়, সৌম্যজিৎ সেন। পিয়াল, তুই জানিস রুনা আসল নাম নয়, রুনা নয়। আমি একটা পুরনো পাসপোর্টের কপি পেয়েছি রিসেপশনে, সেখানে লেখা সায়নী মুখার্জি। সায়নী মুখার্জি? মানে ও ছদ্মনাম ব্যবহার করছে? কিন্তু কেন? চঞ্চু, তুই ওই নামের খোঁজ নিয়ে দেখ, যদি ওর নামে আগে কোনো পুলিশ কেস থাকে সেটা খুঁজে বের কর। আমি মিন টাইম হোটেলের কিচেনে যাই। সৌম্যজিৎদা মানে বুধিদা বলেছিল কিচেনে একজন নতুন লোক এসেছে গত সপ্তাহ থেকে। কিচেনে ঢুকতেই গন্ধে বুঝলাম মাটনের কিছু রান্না হচ্ছে, কিন্তু আমার মাথা তখন অন্য গন্ধে, সন্দেহের গন্ধ। কুকের দিকে এগিয়ে গিয়ে বললাম, দাদা একটু জল পাওয়া যাবে? নতুন কুক, হ্যাঁ অবশ্যই স্যার। ওর চোখে যেন ভয়, যেভাবে আমার দিকে তাকালো আর হাত কাঁপছিল, এই লোকটা কিছু লুকোচ্ছে। আমি গ্লাসটা হাতে নিয়ে জলের চেয়ে ওর চোখেই তাকিয়ে থাকলাম বেশি। তুমি কি প্রথমে হোটেল রিজেন্সিতে কাজ করতে? না, মানে হ্যাঁ কিছুদিন, কিন্তু আমি তখন সাউথ ইন্ডিয়ান রান্না করতাম। সাউথ ইন্ডিয়ান রান্না? ওয়েটার বলেছে ও কাজ করতো কোল্ড ডেজার্ট সেকশনে। মিথ্যে বলছে, এখন তো পুরো ব্যাপারটাই গোলপা খাচ্ছে। সায়নী মুখার্জি আগে চাকরি করতো মিডল্যান্ডস কলেজে। একটা ছাত্রী আত্মহত্যার পর চাকরি ছেড়ে দেয়। ওই মেয়েটা ছিল সৈকতের ছোট বোন। আরে দাঁড়াও, এর মানে সৈকত, সায়নী আর ওই আত্মহত্যার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে? তাহলে কি সৈকতের এই নিখোঁজ হওয়া আর রুনা ওরফে সায়নীর আগমন সবকিছুই পরিকল্পিত? ভালো করেছিস পিয়াল, তবে এবার সময় এসেছে আরো গভীরে যাওয়ার। এই হোটেলে কেউ আছে যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নজর রাখছে। মানে কে? হোটেল ম্যানেজার নিজে। রঞ্জন চ্যাটার্জি খুনের পর থেকে অদ্ভুতভাবে চুপচাপ, কিন্তু প্রতিটা তথ্য তার কাছে পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, সৈকতের একটা জিনিস পাওয়া গেছে হোটেলের পুরনো স্টোর রুমে, একটা ছেঁড়া সোয়েটার আর তার পাশে শুকিয়ে যাওয়া রক্ত। সবাই একে একে জড়িয়ে পড়ছে। হোটেলের কিচেনের নতুন লোক রুনা ওরফে সায়নী, সৈকতের অতীত, ম্যানেজার, এমনকি হোটেলের ওয়েটারও। সব চরিত্র এক ছায়া এসে দাঁড়াচ্ছে। এবার সময় সব ছায়ার উৎস খুঁজে বার করার। হোটেলের বাইরেটা যতটা শান্ত, ভেতরে ঠিক ততটাই অস্থির। বধিদা এখন আর বধিদা নেই, সবাই চিনছে তাকে সৌম্যজিৎ সেন নামে। এক অদ্ভুত রহস্যময় মানুষ, যে খুব কম কথা বলে কিন্তু চোখ দিয়ে দেখে সব কিছু। পিয়াল, তুই জানিস বৌদিদা, তুই সৌম্যজিৎ দা আজ সোজা চলে গেল কিচেনে। ওই নতুন কুককে জিজ্ঞাসা করছিল কোথা থেকে এসেছেন, কিভাবে চাকরি পেয়েছেন। আর কিচেন থেকে বেরোনোর পর সোজা গেলেন রিসেপশনে। ফোনের লগ, গেস্টদের নথি সব খুঁটিয়ে দেখছেন। এই ছদ্মবেশে বধিদা অনেক বেশি সাবধানী, অনেক বেশি অদৃশ্য।
তার কাজগুলো যেন ঘরের ভিতর দিয়েই শব্দহীন পায়ে। চঞ্চু, আমি বুঝতে পারছি ওনার মাথায় এখন একটা স্পষ্ট রেখাচিত্র তৈরি হচ্ছে। সৈকতের নিখোঁজ হওয়া, রুনা ওরফে সায়নীর ছদ্ম পরিচয়, কুকের অদ্ভুত আচরণ, সব কিছু কোনো একটা কেন্দ্রে মিলছে। আর তুই জানিস পিয়াল, এই সায়নিধির ঘরের জানলা দিয়ে আজ ভোরবেলায় কেউ একটা ছায়া মতো বেরিয়ে গেল, আমি দেখে ফেলেছি। ছায়া? নিশ্চয়ই সেই ছুরি হাতে লোকটা। কিন্তু কিসের খোঁজে? এর মধ্যেই সৌম্যজিৎদা আমাকে ডাকলেন। হোটেলের পুরনো লাইব্রেরি ঘরে বসেছিলেন, চোখে চশমা, হাতে একটা ফাইল। পেয়াল, রিসেপশন থেকে আজ সকালে একটা তথ্য পেলাম। সৈকত এই হোটেলে ভাড়া নিয়েছিল রুনার আগমনের ঠিক আগেই, এবং হোটেলে প্রবেশের সময় ওর নাম ছিল বিবেক ভট্টাচার্য। মানে সৈকত নিজেও ছদ্মনামে ছিল? হ্যাঁ, এবং ওকে শেষ দেখা গেছিল 3 তলা স্টোর রুমের দিকে যেতে। সেদিন রাতেই হোটেল কিচেনে আগুন লেগেছিল, আর পরদিন থেকে ও নিখোঁজ। আমি এখন নিশ্চিত ওখানেই কিছু একটা হয়েছে। সৌম্যজিৎদার হাতে ছিল একটা মানচিত্র, হোটেলের গোপন ফ্লোর প্ল্যান। তার আঙুল দেখিয়ে দিল স্টোররুমের পাশেই একটা পুরনো সার্ভিস লিফট, যেটা বহু বছর ধরে বন্ধ। আমরা রাত 2টোর সময় নিচে নামবো। স্টোর রুম খুলে দেখতে হবে, ওখানে কিছু না কিছু লুকিয়ে আছে। কিন্তু সাবধানে, কেউ যেন বোঝে না আমরা কি করছি। হে নীরব তদন্তে আমাদের পা ফেলা মানেই বিপদের মুখোমুখি হওয়া। কিন্তু আমরা পিছিয়ে যেতে রাজি নই, কারণ অন্ধকার যত গভীর হয়, আলো তখনই জ্বলে ওঠে। যে অন্ধকার যতটা গা ছমছমে, তার ভেতর ঠিক ততটাই স্পষ্ট হয়ে উঠছিল আমাদের সামনে আসতে থাকা সত্য। সৌম্যজিৎদা, না, আসল বোধিদা আমাদের নিয়ে এগিয়ে চলেছেন অদৃশ্য এক গন্তব্যের দিকে। এখন আমরা জানি খুনটা হঠাৎ করে হয়নি, নিছক রাগ, হিংসে নয়, এটা একটা প্রতিশোধের পরিকল্পনা। ধীরে ধীরে আমরা বুঝে উঠছি সেই নকশার প্রতিটি রেখা। পিয়াল, ওনাদের পিছু নিয়ে স্টোররুম পর্যন্ত এলাম। জানিস, সৌম্যজিৎদের হাতে আবার সেই খয়েরি নোটবুকটা, অনেকগুলো নাম লেখা। কে কার সঙ্গে জুড়েছে বুঝতে পারছি না। তুই বুঝবি না চঞ্চু, ওই নামগুলো আসলে একটা টাইমলাইন। কে কবে হোটেলে এসেছে, কে কার সঙ্গে কথা বলেছে, কোন রুমে উঠেছে, সব কিছুর হিসেব আছে ওখানে। আমরা জানি সৈকত নিখোঁজ, রুনার আসল নাম নয়, এবং হোটেলের কিচেনের সেই আগুনও দুর্ঘটনা ছিল না। সৌম্যজিৎদার ভাষায় এটা ছিল সাবধানে সাজানো অস্থিরতা। তোমাদের মনে আছে রঞ্জন চ্যাটার্জির খুনের পরে আমরা প্রথম ছুরি খুঁজে পাই? আমি তখনই বুঝে গিয়েছিলাম এই ছুরি একটা চিহ্ন, এবং এই চিহ্ন অতীত থেকে আসছে। মানে এই খুন অতীতে কারোর সঙ্গে সম্পর্ক রাখে? হ্যাঁ, রঞ্জন, সৈকত, এমনকি হোটেলের মালিক মিস্টার দে, সবাই এক সময় একত্রে একটা ঘটনার সঙ্গে জড়িত ছিল। সেই ঘটনার শিকার কেউ বা তার আত্মীয় এই প্রতিশোধের চালক। তবে কি
এখন যে আমাদের পাশে ঘুরে বেড়াচ্ছে সেই খুনি? একজন নয়, দুজন, বা কেউ তৃতীয় ব্যক্তি? এই প্রশ্নের জবাব তখনও অন্ধকারে, কিন্তু বোধিতা আরো এক ধাপ এগিয়ে গেছেন। তার কথায় উঠে এলো এক অজানা নাম, নিলয় বসু। 5 বছর আগে দার্জিলিংয়ে এক কেসে ওই 3 জনের সাক্ষী একজন আত্মহত্যায় প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত হয়, কিন্তু আসলে সে দোষী ছিল না। সে ছেলেটার নাম হলো নিলয়। তাহলে কি? হ্যাঁ, আমি মনে করি নিলয় মারা যায়নি। অন্তত তার মৃত্যুর ঘটনাটা মিথ্যা ছিল। হয়তো সেই আমাদের চারপাশে ঘুরছে, নতুন পরিচয়, নতুন উদ্দেশ্যে। বোধিদার কণ্ঠে নিশ্চিত বিশ্বাস। তার নোটবুকে একের পর এক এক নামের পাশে চিহ্ন, প্রশ্ন চিহ্ন নয়, এবার কেবল লাল দাগ। এখন আমরা শুধু অপেক্ষায়। খুন নামটার পাশে প্রথম এক্স পড়ে, আর কখন বুঝে ওঠে সিমলার শেষ রাতে সেই ফয়সালার ঘণ্টা। শেষ রাত, সিমলার পাহাড়ের মতন স্তব্ধ আর কুয়াশার মতো ধোঁয়াটে। হোটেল স্নোভিউর চারপাশটা যেন রাতারাতি কোনো থিয়েটারের মঞ্চে বদলে গেছে। সবাই প্রস্তুত, আমরাও। আর সে যে ছায়ার আড়াল থেকে কটা প্রাণ নিয়ে খেলছে, তাকেও আর সময় দিচ্ছেন না বোধিদা। পিয়াল, মনে হচ্ছে কিছু একটা হবে আজ। হঠাৎ করে সবাই একসঙ্গে নিচে ডাইনিং হলে কেন ডাকা হলো? কারণ এবার পর্দা উঠবে, খেলার শেষ অঙ্ক। বোধিদা আজ ধরা দেবেন না, ধরিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে আসার জন্য। আমি একজন পর্যটক নই, আমি হলাম বোধিসত্ত্ব চ্যাটার্জি, ডিটেকটিভ। এই হোটেলের ভিতর ঘটে যাওয়ার সমস্ত অঘটনের তদন্ত আমি চুপচাপ করছিলাম, এবং আজ আমি আপনাদের সামনে অপরাধীকে তুলে ধরতে চলেছি। ঘরে হঠাৎ এমন একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল, যেন প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করতে শুরু করেছে, আমি না তো? আমার কি ফাঁসাবে আজ? রঞ্জন চ্যাটার্জি, সৈকত ঘোষ, মিস্টার দে, 3 জন এক সময় দার্জিলিংয়ে একজন নিরাপরাধ ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়। সে ছিল নিলয় বসু। আর আজ এতদিন পরে সেই ছেলেই ফিরেছে প্রতিশোধ নিতে, নতুন পরিচয়ে, নতুন মুখে। আপনি প্রমাণ ছাড়া এভাবে কাউকে দোষী করতে পারেন না। আমি করিও না, কিন্তু সিসিটিভি ফুটেজ, হাতের ছাপ এবং নোটবুকে পাওয়া রুম শিফটিংয়ের রেকর্ড সব কিছু মিলে একজনকেই দোষী প্রমাণ করে। মিস্টার অনিরুদ্ধ সেনগুপ্ত, আপনি আসলে নিলয় বসু। তুই ওই লোকটাকে দেখেছিস? নিঃশব্দ, নরম স্বভাব। ওই? হ্যাঁ, আর ঠিক সেই কারণেই আমরা ভুলে গেছিলাম ওকে। ওর ছায়ার মতো চলাফেরা, শান্ত মুখটাই ছিল আসল ছদ্মবেশ। এই তুমি অনেক আগেই ধরেছ আমাকে, কিন্তু জানো, আমি শুধু প্রতিশোধ নিইনি, আমি ন্যায় চাইছি। ওরা আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিল। আজ আমি শুধু চাই ওরাও বুঝুক কেমন লাগে যখন পৃথিবীটা একা হয়ে যায়। বোধিদার চোখে একটুও ঘৃণা ছিল না, বরং ছিল মমতা মেশানো কষ্ট। কারণ বোধিদা জানে, কেউ খুনি হয়ে জন্মায় না, কেউ প্রতিশোধের জন্য জাল বুনে না, জীবন তাকে ঠেলে দেয়। তুমি যা করেছো তার বিচার হবে, কিন্তু আমি চাই তোমার গল্পটাও সবাই জানুক, কারণ একপাক্ষিক সত্য কখনো সত্য হয় না। সিমলার শেষ রাত,
জেগে থাকলো হোটেল স্নোভিউ। সেদিন আমরা জানলাম ছায়া থেকে সত্য বের করতে হলে কুয়াশার মধ্যে ডুবে যেতে হয়, আর সবার আগে সাহস করে বলতে হয়, আমি দেখতে চাই সত্যটা। রাতের কুয়াশা কেটে সকাল নেমেছে, আর ঠিক সেভাবেই আমাদের দীর্ঘ অনুসন্ধান, ধাঁধা, প্রতারণা আর প্রতিশোধের ছায়া সরিয়ে আজ বুধিদা বলবেন সবটা, শেষমেশ সত্য। বাহ, পাহাড়ি সকাল মানে কি ঝকঝকে আলো। তবে আলোটা আজ শুধু রোদের নয়, বলিদার মুখেও ঝলক আছে, দেখলি? গত কয়েকদিন ধরে যা যা ঘটেছে তার পিছনে একটা সুস্পষ্ট কারণ ছিল। 3টে খুন, না বলা ভালো, একটি খুন, একটি নিখোঁজ হওয়া এবং একটি মিথ্যাচার। এবং সব কিছুর কেন্দ্রে ছিল একটা অতীত আর এক যুবক, নিলয় বসু। বুধিদা শুরু করলেন একে একে ছড়ানো সব ছেঁড়া সুতো জোড়া দিতে। রঞ্জন চ্যাটার্জি, সৈকত ঘোষ, মিস্টার দে, তারা মিলে এক সময় একটি ষড়যন্ত্র করে। একজন ইচ্ছাকৃতভাবে মিথ্যে সাক্ষ্য দেয়, একজন ভুল রিপোর্ট বানায়, আর একজন তা প্রচার করে। ফলে নিলয় বসু নামে এক ছাত্র জেলে যায়, তার জীবন শেষ হয়ে যায়। সেই যুবক বদলে যায়, নাম বদলায়, ফিরে আসে অনিরুদ্ধ সেনগুপ্ত নামে। হোটেল স্নোভিউতে একে একে সবাই পৌঁছয়, আর নিলয় শুরু করে তার ছায়ার খেলা। কিন্তু সৈকত ঘোষ তো নিখোঁজ, ওকে কেউ খুন না, করেছে? সৈকত পালিয়েছিল, কারণ রঞ্জনের খুন দেখে সে বুঝেছিল সেই পরবর্তী টার্গেট। সে জানত অনিরুদ্ধই নিলয়, কিন্তু মুখ খুলতে পারেনি, কারণ তারও ছিল গোপন কুকর্ম। সৈকতের নিখোঁজ হওয়াটা ছিল তার আত্মরক্ষার চেষ্টা। আর মিস্টার দে, সে রুমে বিষ খেয়ে আত্মহত্যা করে, কারণ তার ভিতরের অপরাধবোধ তাকে তাড়িয়ে মারছিল। ঘরটা নিঃশব্দ রয়ে গেল, যেন সবাই শ্বাস বন্ধ করে শুনছে। এমন এক গল্প যা রক্তে মাখা নয়, কষ্টে বোনা। রুনা সেন আসল নাম নয়, ও ছিল নিলয়ের পুরনো বান্ধবী। ওর জীবনেও ঝড় আসে, কিন্তু ও প্রতিশোধে অংশ নেয়নি, বরং ও এসেছিল নিলয়কে থামাতে, কিন্তু পারেনি, কারণ এত বছরের ক্ষত সহজে শুকায় না। আমি চেয়েছিলাম ওর ঘৃণা থামুক, আমি ওকে ফেরাতে চেয়েছিলাম, বিশ্বাস করুন। বিশ্বাস করছিল না, কারণ একটা মানুষ যখন ঘৃণার বদলে ভালোবাসা দিতে চায়, তখনই সে অপরাধী নয়, সে আশার প্রতীক। চোখ বুঝলে মনে হচ্ছিল আমরা একটা উপন্যাসের শেষে এসে পড়েছি। একটা জীবন, একটা ছায়া, আর একটা আলো, সব একসঙ্গে। সিমলার পাহাড়ে বয়ে চলা বাতাসে যেন ছাপা একটা দীর্ঘশ্বাস, আর তারপর মুক্তি। হ্যাঁ, তা বদিদা, এবার কি তাহলে ছুটি? না রে, ছুটি না, শুধু গল্পটা শেষ হলো, আর আমরা কিছুটা বেশি মানুষ হয়ে ফিরছি, অভিজ্ঞতায়, অনুভবে। সিমলা পাহাড়ের ছায়া পড়েছিল সত্যের উপর, আর বুধিদা সেই ছায়া সরিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন অন্ধকার মানে শেষ নয়, মাঝে মাঝে সেটা শুধু আলো আসার আগে একটু চুপ করে থাকা। গাড়ির সিমলা ছাড়িয়ে নামছে নিচের দিকে, আর আমার মন সেটা যেন এখানেই কোথাও রয়ে গেল। খুন,
নিখোঁজ, আত্মহত্যা আর একটা অতীত, সব কিছু নিয়েই ফিরে চলেছি, কিন্তু শেষটা যেন একটা প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে আছে। তোরা ভাবছিস সব তো ফাঁস হয়ে গেল, নীলকেও ধরিয়ে দিলি, রুনাও চলে গেল, তবু কেন যেন মন বলছে কিছু বাকি। চঞ্চুর কথায় কেমন একটা গা ছমছমে অনুভব হলো। আমি জানি বধিদার মাথার ভিতরেও এখনো কিছু ঘুরছে। ড্রাইভার আতঙ্কিত গলায় বলল, স্যার, সামনে একটা লোক হঠাৎ রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম। সামনে দাঁড়িয়ে এক লোক, মাথায় টুপি, মুখে একটা রহস্যময় হাসি। আর ঠিক তখনই সে মুখ তুলে বলল, সব সব সত্য বললে কি সব সমাধান হয় গোয়েন্দা বাবু? তুমি? আমারও একটা গল্প ছিল, বলা হয়নি। যারা সত্য উন্মোচন করে তারা কি জানে সব জায়গায় আলোয় আসে? কেউ কিছু বুঝে ওঠার আগেই লোকটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমরাও ছুটে তাকে ধরতে পারলাম না। আর বধিদার চোখ, সেই চোখে ছিল এমন এক রহস্য যেটা আমি বুঝতে এখনো প্রস্তুত নই। চলো এবার ফিরে, গল্পটা শেষ হলো, কিন্তু মনে রাখিস পিয়াল, সব গল্পের শেষে একটা ছায়া থেকেই যায়। তাকে আলোর সামনে আনা যায় না, শুধু অনুভব করা যায়। ফিরে আসছি, কিন্তু সিমলা যেন কানে কানে বলে গেল, সব সত্য উন্মোচন হলো না, শেষে রয়ে গেল এক অদৃশ্য ছায়া। অনেক কেসে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় ওরফে বধিদার সঙ্গে থেকেছি আমি, কিন্তু এই কেসটা, এটা কেমন ছিল জানো? ঠিক যেন শহরের সবচেয়ে অন্ধকার গলির ভিতর ঢুকে পড়া একটা প্রেত লোক। সবকিছু শুরু হয়েছিল এক সন্ধ্যাবেলা। বৃষ্টি পড়ছিল জোরে। আমি তখন অফিস থেকে ফিরছি। হঠাৎই খবর এলো এক কিশোরী নিখোঁজ, নাম অহনা, বয়স মাত্র 16। বর্ধমান স্টেশন থেকে হঠাৎ উধাও। বাবা মা পাগল প্রায়। পুলিশ বলল প্রেম ঘটিত ব্যাপার, হয়তো পালিয়েছে। কিন্তু দুদিন পর অহনার স্কুল ব্যাগ আর ভাঙা চুড়ি মিলল রেল লাইনের ধারে। এই খবরটা মিডিয়ায় এলো, আর পরদিন সকালে আমাদের অফিসে একটা খাম এসে পৌঁছালো। তাতে একটা অদ্ভুত ছবি আর একটা চিরকুট। লেখা ছিল, যদি সত্যিটা জানো তাহলে আর কেউ নিখোঁজ হবে না। সেদিনই বুঝেছিলাম আমরা ঢুকে পড়েছি এমন এক কেসে যেখানে নিখোঁজ একটা মেয়ে শুধু শুরু, আর শেষটা হয়তো আমরাও কল্পনা করতে পারবো না। বৃষ্টি থেমেছে সদ্য। কলকাতা তখন অচেনা ঠান্ডায় জমে আছে। রাত 10টার সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম বধি। আমি ধরতেই কণ্ঠটা গম্ভীর। চট করে তৈরি হয়ে নেয়, নিচে আছি। বললাম, কি হয়েছে? উত্তর এলো, একটা মেয়ে হারিয়ে গেছে, আর কিছু লোক চান সে যেন না ফেরে। নিচে আয়, বোঝাবো।
গাড়িতে উঠেই বধিদা একটা খাম আমার হাতে দিয়ে বলল, দেখ। খাম খুলতেই একটা ছবির কপি, একটা কিশোরী, চোখ দুটো কেমন ভয় আর অসহায়তায় ভরা, নাম অহনা, আর নিচে টাইপ করা দুটো লাইন, নিখোঁজ, বর্ধমান স্টেশন, প্রেম নয়, পাচার। আমি হতভম্ব। বধিদা বলল, পুলিশ ধরে নিয়েছে, পালিয়েছে, মিডিয়াও কিছু বলছে না, কিন্তু কারো একজনের কাছে অন্য তথ্য আছে, আর সেই কারো একজন আমাদের কাছে তথ্য পাঠাচ্ছে। খেয়াল করে দেখ, এই ছবিটা এখনো মিডিয়ায় যায়নি। সেদিন মধ্যরাত অবধি আমরা ডেটা ঘেটেছি, ছবি মিলিয়েছি, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছি, আর এক জায়গায় গিয়ে আটকে গেলাম। এক ফেসবুক গ্রুপ, যেখানে অনেক উঠতি অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী যোগ দিয়েছে। অহনাও ছিল এই গ্রুপের মেম্বার, আর তাতে একটা লোক রেগুলার কমেন্ট করত। প্রোফাইল নাম রুদ্র সেন, কিন্তু একটাও আসল ছবি নেই, শুধু মহিলা শিল্পীদের সাথে স্কেচি কমেন্ট আর ইনবক্স। বধিদা বলল, এ লোকটার খোঁজ করো, যদি আমি ঠিক হই এই কেসটা শুধু অহনার নয়। সেই রাতে শুরু হলো আমাদের অনুসন্ধান, আর আমরা জানতাম না তার শেষ কোথায়। শুধু জানতাম এই অন্ধকারে ঢুকলে বেরোনোর রাস্তা সহজে মেলে না। অহনা ছিল শুধু এক মুখ, কিন্তু তার পিছনে ছিল শত শত হারিয়ে যাওয়া মুখের আর্তনাদ। আর সেই আর্তনাদ আমাদের নিয়ে গেল শহরের অভিজাত সমাজের এক রুদ্ধ দরজার দিকে। পরের দিন সকাল 8টা। বধিদা ফোন করলো না, শুধু একটা লোকেশন পাঠালো। একটা ক্লাব, শহরের নামজাদা জিম, ডান্স ট্রেনিং, মডেল রিক্রুটমেন্ট, সব চলে ওখানে। আর মালিক এক রুদ্র সেন। ক্লাবটার সামনে গিয়ে আমি থমকে গেলাম। সামনে দাঁড়িয়ে এক লম্বা, হালকা গোফওয়ালা, আধা সাদা চুলের ভদ্রলোক, চোখে কালো চশমা, হাতে ছিপছিপে একটা ফাইল। চেনা কণ্ঠেই বলল, পেয়ার, চেনা যাচ্ছে না তো? আমি হা করে বললাম, বধিদা তুমি? সে হেসে বলল, আজ আমি শম্ভু সেন, একটা মিডিয়া সংস্থা সিভিল রিপোর্টার। এখানে নতুন রিক্রুটিং নিয়ে কভারেজ করতে এসেছি, আর তুই আমার ক্যামেরাম্যান। আমি কিছু না বুঝেই অনুসরণ করলাম। ভিতরে ঢুকেই কেমন একটা গন্ধ লাগলো। কফির সঙ্গে মেকআপ, পারফিউম আর কিছু অদ্ভুত কেমিক্যালের মিশ্র গন্ধ। একজন স্টাফ এসে হাসি মুখে আমাদের বসতে বলল। বধিদা জিজ্ঞাসা করল, রুদ্র সেন আসবেন তো? স্টাফ বলল, সারপ্রাইজ দিতে ভালোবাসেন উনি, হঠাৎই চলে আসেন। তারপর যা ঘটল সেটা আমি এখনো ভুলতে পারিনি। ঘরে ঢুকলো একজন, মুখে দাড়ি, হাতে একটা মোবাইল, আর সোজা বধিতার দিকে তাকিয়ে বলল, আপনি কি মিডিয়া রিপোর্টার? তাহলে চলুন আমার কেবিনে। আমরা অনুসরণ করলাম। তার কেবিনে গিয়ে বধিতা বলল, আমাদের একটা বিশেষ প্রশ্ন। আপনার ক্লাবের শেষ 3 মাসে অন্তত 5 জন মেয়ের হদিস নেই, যারা এখানে রিক্রুটমেন্টে এসেছিল। কেন মিডিয়াকে জানানো হয়নি? রুদ্রের চোখ সরু হয়ে গেল। সে ঠান্ডা হেসে বলল, আপনারা কে, মিডিয়া নাকি অন্য কিছু? আমি বধিতার মুখের দিকে তাকালাম। ঠান্ডা গলা বলল, আপনি ভুল জায়গায় খেলছেন রুদ্রবাবু, আমরা এবার খেলবো। রুদ্র কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল।
আমরা বুঝলাম ও বুঝে গেছে আমরা কে। বুধিদা নিচু গলায় বলল, রুদ্রের ফোন ট্র্যাক শুরু করো, আমি একটু ভিতরে ঢুকি। আমি কিছু না বুঝে জিজ্ঞেস করলাম, ভিতরে মানে? সে হেসে বলল, কাল থেকে আমি এখানে নতুন কোরিওগ্রাফার হিসেবে যোগ দিচ্ছি। ছদ্মবেশে আসল কাহিনী টেনে বার করতে হবে। ওই ক্লাবটা ছিল কেবল একটা মুখোশ, তার পিছনে ছিল এমন একটা চক্র যার শিকড় ছড়িয়ে আছে বিদেশ অব্দি। আর বুধিদা এবার ঠিক করলো এক এক করে টেনে খুলবে মুখোশ। বুধিদা ওই ক্লাবে সৌম্যসেন নামে ছদ্মবেশে কাজ শুরু করার 3 দিন পরের কথা। আমি ওকে বাইরের খবর, পুলিশি রিপোর্ট আর রুদ্রসেনের গতিবিধি জোগাড় করে দিচ্ছিলাম। কিন্তু সেদিন সন্ধ্যায় একটা ভয়ানক জিনিস ঘটল। রাত ঠিক 8:32 আমার ফোনে একটা অদ্ভুত মেসেজ এলো, SOS বোধি। লোকেশন ছিল বেলিভিউ লেন, পুরনো একটা গ্যারেজের ঠিকানা। আমি দেরি না করে বাইকে চেপে বেরিয়ে পড়লাম। রাস্তা ফাঁকা, বাতি ঝিমঝিম করছে, মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে। লোকেশন অনুযায়ী পৌঁছে দেখি একটা পুরনো গ্যারেজ, চারপাশে নীরবতা। বাইক থেকে নেমে এগিয়ে যেতেই হঠাৎ একটা ছায়া পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরতেই দেখি বুধিদা। সে ফিসফিস করে বলল, চুপ, তোকে ফাঁদে ফেলার চেষ্টা চলছিল। তুই ফোনে ট্র্যাকিং চালু রাখিস। আমার মনে হয় আজ রাতেই একটা চালান রেডি হচ্ছে। গ্যারেজের পিছনে গিয়ে দেখি 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। একটা ভ্যানে ঢুকছে 3 জন মেয়ে, চোখে কালো কাপড়, হাত বাঁধা, চারপাশে 2টো বন্দুকধারী দাঁড়িয়ে। আর গ্যারেজের ভিতর থেকে বেরিয়ে এলো রুদ্রসেন। বধুদা নিচু গলায় বলল, প্রমাণ দিতে হবে, তুই ভিডিও রেকর্ড কর, আমি ওদের ট্র্যাক করি। ঠিক সেই সময় আমার ফোন বাজতে শুরু করলো। ভুলে সাইলেন্ট করিনি। রুদ্র চেঁচিয়ে বলল, কে ওখানে? আমি ছুটে পালালাম। বুধিদাও দৌড় শুরু করলো অন্যদিকে। ওরা আমাদের খোঁজে ছুটতে লাগলো। গুলির আওয়াজও শুনলাম একবার। কিভাবে যেন আমরা একটা গুলি ধরে পালিয়ে বাঁচলাম। বুধিদা হাঁপাতে হাঁপাতে বলল, আজকে প্রমাণ নিতে পারিনি, কিন্তু বুঝলাম সময় খুব কম। চক্রটা ভয়ানক বড়, আর আমাদের পিছনে ওরা এখন লেগেই থাকবে। সেদিন রাতেই বুধিদা সিদ্ধান্ত নিল, এবার সরাসরি ওদের শিকড় খুঁড়তে হবে। এবার শুরু হবে এক অন্তর্ঘাত অভিযান, যেটা থামবে না যতক্ষণ না শেষ মেয়ে পর্যন্ত উদ্ধার হয়। আর রুদ্রসেন, ওর শেষ হাসি হাসার সময় ফুরিয়ে এসেছে। বিকেলটা একটু আলাদা ছিল। বুধিদা বলল, আজ এক মডেলের সঙ্গে দেখা করতে হবে, নাম রুকসানা রায়। ও একটা বড় কেসের সূত্র দিতে পারে। আমরা পার্ক স্ট্রিটের এক পুরনো ক্যাফেতে পৌঁছালাম। রুকসানা এসেছিলেন কালো গাউন পরে, মুখে হালকা আতঙ্কের ছাপ। তিনি চারপাশ দেখে নিয়ে ফিসফিস করে বললেন, আমি আর পারছি না, ওরা আমাকেও নিতে চেয়েছিল, আমি পালিয়ে এসেছি। আমি আগে ওদের একজনের প্রেমে পড়েছিলাম, তুষার। তারপর বুঝলাম ও একজন শিকারী, ফ্যাশন শো, পার্টি এইসব দিয়ে মেয়েদের ধরে পাচার করে দেয় বিদেশে। আমাকে নেওয়ার আগেই আমি পালিয়ে যাই, কিন্তু অনেক মেয়ে ফিরে আসেনি। নাম বললে
তোমরা খুঁজে পাবে না। ওরা নকল আইডি ব্যবহার করে। তুই কি ওদের কোনো ছবি, লোকেশন কিছু দিতে পারবি? হ্যাঁ, একটা আছে, ওই লোকটার ছবি। সে একটা ফোন বের করলো। ছবিতে ছিল রুদ্র সেন, কিন্তু এবার অন্য নামে। আলেক জানি, এক আন্তর্জাতিক পাচারকারী, যার নাম রাশিয়ান ফাইলেও আছে। বুদ্ধিদার চোখ কুচকে বলল, রুদ্র সেন আর আলেক জানি একই লোক? তাহলে কেসটা এখন শুধু কলকাতার নয়, এটা আন্তর্জাতিক। তুষার এখন আবার এক নতুন মেয়েকে ফাঁদে ফেলেছে, নাম রিয়া। আমরা চমকে উঠলাম, কারণ রিয়া হলো সেই নিখোঁজ হওয়া কিশোরী। সুতরাং সময় একেবারেই কম। ক্যাফে থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম এবার সরাসরি তুষারকে ফলো করতে হবে। বুদ্ধিদা বলল, তুষারের মাধ্যমে পৌঁছতে হবে পুরো চক্রের গোপন জায়গায়, আর সেই অভিযানের নাম ছিল অপারেশন নিশানহীন। এখন প্রশ্ন শুধু রিয়াকে বাঁচানোর নয়, প্রশ্ন শত শত মেয়ের, প্রশ্ন এক ভয়ঙ্কর সাম্রাজ্য ভাঙার। বুদ্ধিদা বলল, এই যুদ্ধে আমি পিছিয়ে যাব না, এবার খেলা আমি শুরু করব। বুদ্ধিদার মুখে আমি প্রথমবার সেই বিশেষ ছদ্মবেশের পরিকল্পনার কথা শুনলাম। সে বলল, হ্যাঁ, আমি এবার বিক্রম দত্ত নামে ঢুকবো। একজন কালোবাজারি আর্ট ডিলার। এই পরিচয়ে তুষারের সঙ্গে দেখা করতে হবে। তুষার যে এখন পাচারকারীদের কন্ট্যাক্ট পয়েন্ট তা নিশ্চিত, আর সেই সূত্রেই পৌঁছতে হবে পুরো চক্রে। সেই রাতে একটা প্রাইভেট পার্টি ছিল সল্টলেকের এক ভিলাতে। বুদ্ধিদা বিক্রম দত্ত সেজে ঢুকলো সেখানে। আমার কাজ ছিল বাইরে থেকে নজরদারি রাখা, আর ছিলাম আমি আর বুদ্ধিদার এক অচেনা বন্ধু তপনদা। চোখে কাচের চশমা, বুকে সোনার চেন, আর মুখে হালকা মদ গন্ধ। এবার তপনদাই বুদ্ধিদার দেহরক্ষী। তুষারবাবু তো? আপনার নাম অনেক শুনেছি, বিশেষ করে ইন্টারন্যাশনাল কালেক্টরদের কাছে। বলছিলেন আপনার কাছে অদৃশ্য জিনিসের সম্ভার আছে, শুনে তো কৌতূহল হলো। আপনি তো সরাসরি খেলান হয়ে পড়েছেন। আপনার মতো লোকেরাই তো আমাদের সেরা ক্লায়েন্ট। আসুন, দেখাই কিছু ঝলক। সবাই মেয়েদের কথা বলে, কিন্তু আমরা দিই এক্সক্লুসিভ। পাসপোর্ট, নাম, বয়স সব পাল্টে দেওয়া হয়। আমার গা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভিতরে কি হচ্ছে আমি কল্পনা করতে পারছিলাম না। কিন্তু হঠাৎ একটা ইঙ্গিত এলো। তপনদা জানালো, বুদ্ধিদা একটা অদ্ভুত সংকেত দিয়েছে। গ্লাসের তলা ঠোকা দিচ্ছে 3 বার করে। মানে ও বিপদে। আমাদের এখনই কিছু করতে হবে। আমিও তপনদা ভিতরে ঢুকতেই দেখি তুষার হঠাৎ রিভলভার বের করেছে আর বুদ্ধিদার দিকে তাক করেছে। বুদ্ধিদা বলল, এসব নাটক বন্ধ করো, আমরা জানি রিয়া কোথায় আছে। তোমার খেলা শেষ। তুষার পালাতে পারল না। ঠিক তখনই ঢুকলো লালবাজারের স্পেশাল টিম। রুকসানার দেওয়া তথ্য কাজে লাগিয়ে পুরো দলটা গ্রেপ্তার হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বুদ্ধিদা বলল, এটা কেবল সাপের লেজ। সাপের মাথা এখনো বেঁচে আছে, আর সেই মাথাটা আছে একদম উপরে, যেখানে মিডিয়া, ক্ষমতা আর টাকার খেলা চলে। আমি চুপ করে শুনছিলাম, কারণ আমি জানতাম পরের অভিযান আরো ভয়ানক হবে।
বুধিদা বলেছিল সাপের মাথাটা এখনো কেটে পড়েনি, আর সেটা আছে একেবারে উপরে। এই উপরের মানে কি তখন বুঝিনি, কিন্তু পরের 10 দিনের মধ্যেই বুঝেছিলাম এই খেলায় জড়িয়ে আছে এক বিশিষ্ট শিল্পপতি, কলকাতার এক নামী এনজিওর কর্ণধার, এবং এমন একজন মহিলা যিনি নিজে মহিলা অধিকার আন্দোলনের নেত্রী, আর তার নাম বহুদিন ধরেই চেনা মিডিয়ায়। বদিদার ছদ্মবেশ এবার বদলেছে। সে এখন একজন মিডিয়া প্রফেশনাল, রুদ্রনীল দে, এক স্বঘোষিত ইনভেস্টিগেটিভ ব্লগার। আমরা এবার ঢুকলাম মিডিয়ার অন্দরে, আর সেখানেই আমাদের দেখা হলো তনুশ্রীর সঙ্গে। এই তনুশ্রী সেই নামী এনজিও চালান, যার একাংশ ব্যবহার হচ্ছে পাচার করা মেয়েদের আইনি মুখোশ দেওয়ার কাজে। আমাদের ইনিশিয়েটিভে বহু গরিব মেয়ে এখন বিদেশে চাকরি পাচ্ছে। আপনারা এটাকে পাচার বলছেন কেন? চাকরি পাওয়া মানে যদি হয় পাসপোর্ট ছিনিয়ে আইডেন্টিটি বদলে, তাহলে সেটাকে পাচার না বলে আর কি বলবো বলুন তো তনুশ্রীদি? বুধিদা তার ছদ্মবেশে এমনভাবে খেলছিল যেন প্রতিটা কথার পিছনে বারুদ রাখা আছে। আমরা জানতে পারলাম এই চক্রের আসল মাথা একজন প্রাক্তন মন্ত্রী, এখন এক শিল্পগোষ্ঠীর মুখ। নাম প্রকাশ করলে এখনই সব ভেস্তে যাবে, তাই বুধিদা ঠিক করল এবার মিডিয়াকেই মিডিয়া দিয়ে হারাতে হবে। একটা ফেক ডকুমেন্টারি বানানো হলো, যেটা আসলে ছিল এক গোপন অপারেশনের ট্রিগার। এই ডকু দেখে যদি তারা চাপে পড়ে, তাহলে আত্মরক্ষায় নিজেরাই ভুল করবে, আর সেখানেই ধরা পড়বে আসল চালচিত্র। এই ভিডিওটি প্রমাণ করছে কিভাবে গরিব মেয়েদের উন্নয়নের নাম করে তাদের এক্সপোর্ট করা হচ্ছে বিদেশি শরীর বাজারে। এর নেপথ্যে কারা আছে? শুধু কিছু লোক নাকি সম্পূর্ণ এক সিস্টেম? ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি, আর তারপরেই ফোন এলো। তনুশ্রী নিজে রুদ্রনীলের সঙ্গে দেখা করতে চাইল। একটা কফি শপে মিটিং ঠিক হলো, আর সেখানেই বদিদা শোনালো সেই প্রস্তাব যেটা ওকে খতম করে দিতে পারত। আপনি চাইলে এই ভিডিওটা ছাড়বেন না। আপনার ব্লগ আমরা স্পন্সর করব, সরাসরি নয়, ঘুরপথে। আপনি চাইলে বিদেশেও কাজ করতে পারেন। আপনারা যা বলেন সেগুলো কন্টেন্ট নয়, কন্ট্রোল। আর আমি সেই দড়িতে বাঁধা খেলনা নই ম্যাডাম। আমার রিপোর্ট যাবে একেবারে লালবাজারে, আর তার আগে দিল্লিতেও। সেদিন তনুশ্রী পালালো না, বরং ফাঁদে পা দিল। ওর কথোপকথন রেকর্ড করা হয়েছিল, আর সেই ক্লিপ দিয়েই ফেসে গেল পুরো নেটওয়ার্ক। কিন্তু বদিদা জানে এই সিস্টেম কখনো পুরোপুরি ভাঙে না, সে শুধু ছদ্মবেশ পাল্টায়। আর তাই আমাদের কাজ এখনো শেষ হয়নি। সেই সকালে আমরা ট্রেনে উঠেছিলাম। গন্তব্য উত্তরবঙ্গের একটা সীমান্ত ঘেঁষা গ্রাম। নামটা বলতে পারবো না, কারণ যাদের কথা বলবো তারা আজও নিখোঁজ। কেউ খুঁজতে যায়নি, আর যারা খুঁজেছে তারাও আজ নেই। এই এলাকাটা ভীষণ স্পর্শকাতর। মেয়েরা হঠাৎ হারিয়ে যায়। কেউ থানায় যায় না, যায় এনজিওর কাছে, আর সেখান থেকেই শুরু হয় পাচারের পথ চলা। অবৈধ বর্ডার পাস দিয়ে প্রথমে বাংলাদেশ বা নেপাল,
তারপর মধ্যপ্রাচ্য। বধিদা জানত এখানেই আছে সেই পুরনো ফার্ম হাউসটা, যেটা হোস্টেল সাইনবোর্ডে আসলে একটা ওয়েটিং রুম। আমরা ওই বাড়িটার চারপাশ ঘুরে দেখতে লাগলাম। কোনো চিৎকার নেই, তবু একটা চাপা আতঙ্ক যেন ভাসছে বাতাসে। এখানকার কেয়ারটেকার এক মহিলা, নাম সুমিত্রা। অদ্ভুত শান্ত গলা, কিন্তু চোখে গা ছমছমের রহস্য। এখানে সবাই নিজের ইচ্ছেতে আসে, আমরা কাউকে জোর করি না। সুযোগ দিলে সবাই বিদেশে যেতে চায়, তাতে দোষ কি? বিদেশে যাওয়া দোষ নয়, কিন্তু নিজের নাম ভুলে যেতে বাধ্য করা সেটা দণ্ডনীয়, সুমিত্রা দি। আর আপনি জানেন আমি কে। না না না, আমি যাবো না, আমাকে ছেড়ে দিন। আমি যাবো না, কিছুতেই যাবো না। একটা ঘরের ভিতর থেকে চিৎকার এলো। বধিদা আমার দিকে তাকালো, সিগন্যাল দিল। দরজা ভেঙে আমরা ঢুকলাম। আর সামনে এক কিশোরী, সাদা পাজামা কামিজে, চোখে জল, ফুটে আতঙ্ক। ওর নাম অর্পিতা। আর ওই ছিল সেই নিখোঁজ কিশোরী যাকে খুঁজে পেতে শুরু হয়েছিল আমাদের অভিযান। আসল নাম অহনা। আমাকে বলে নিয়ে এসেছিল চাকরি দেবে, তারপর ফোন কেড়ে নেয়, নামও বদলে দেয়। আমি বলি বাবা মাকে ফোন করতে দাও, ওরা বলে তুই এতিম, তুই কারো না। অহনার জবানবন্দি রেকর্ড করা হলো। আমরা ওকে নিয়ে গেলাম কাছের থানা আর এক বন্ধুবর মিডিয়া রিপোর্টারকে সঙ্গে নিয়ে। সেদিন থানায় যারা ছিল তারা সবাই নতুন, তাই সঠিক পদক্ষেপ নেওয়া গেল। আর বধিদা তখনও ছদ্মবেশে, তাই কারো সন্দেহ ছিল না আমরা আসলে কারা। এই কেস এখন শুধু পাচার নয়, একটা মানবিকতার যুদ্ধ। এই শিশুরা, কিশোরীরা, এরা আমাদেরই কেউ। এদের আমরা যদি না খুঁজি, তাহলে আমরাও নিখোঁজ হয়ে যাব এই ব্যবস্থার মধ্যে। আমরা কলকাতায় ফিরলাম এক নতুন শপথ নিয়ে। এই চক্র ভাঙতেই হবে, আর তার জন্য এবার দরকার হবে বোধিসত্ত্বের শেষ এবং সবচেয়ে বিপজ্জনক অভিযান। এই শহরের কোনো নাম নেই, মানচিত্রে আছে কিন্তু কেউ খোঁজে না। চোরা কারবারিরা বলে ডাম্পিং হাউস, আর পাচারকারীরা বলে ওয়্যার হাউস। আমরা বলি শেষ স্টেশন। এইখানে ঢুকলে ফিরে আসা ভাগ্যের ওপর। আমি সৌম্যজিৎ দত্ত, কাজের খোঁজে এসেছি। ফরেন হসপিটাল কেয়ার ট্রেনিং এর লোক বলেছে এখানে পাঠাবে। পাসওয়ার্ড বলো। তুমি জানো যারা টিকে থাকে তারা কি শুনে বাঁচে? যেখানে কেউ নেই সেখানে কেউ চায় না বাঁচতে। এইভাবে বধিদা ঢুকলো ওদের গোপন হেড অফিসে। একটা পুরনো কারখানার ভিতরে এখন চলতো গার্লস ট্রান্সফার, ফেক পাসপোর্ট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আর সোশ্যাল মিডিয়ায় সাজানো নতুন পরিচয় সব তৈরি হতো এখানে। আপনাদের সঙ্গে কাজ করতে চাই। হ্যান্ডলিং পারি, ম্যানেজ করতে জানি, ক্লায়েন্ট হোক বা পুলিশ। হ্যান্ডলিং পারো? তবে আজ রাতে একটা ডেলিভারি আছে, সেটা ঠিকঠাক হলে তুমি আমাদের লোক, নইলে কেউ তোমাকে খুঁজবেও না।
আমরা বাইরে ট্র্যাকার দিয়ে বধিদার অবস্থান ফলো করছিলাম। ওকে বলেছিলাম বেশি গভীরে যেও না, কিন্তু বধিদার জন্য ওই কেস ছিল ব্যক্তিগত। তার ছোটবেলার এক বান্ধবী সোহিনী পাচার হয়ে গিয়েছিল, আজও মেলেনি। ওর চোখে সেই ছায়া দেখেছিলাম আবার। নাম বলুন, নাম ভোলাই নিয়ম। আমার নাম, আজ থেকে আমি অপরিচিত, আর এই নামেই আমি তোমাদের খতম করব। ঠিক সেই মুহূর্তে আমরা ঢুকলাম, পুলিশ, মিডিয়া আর এনজিওর ছদ্মবেশী কর্মীরা একসাথে। অভিযান শুরু হলো। কেউ পালালো, কেউ ধরা পড়ল, কিন্তু বধিদা জানতো শিকড় এখনো বাকি আছে। শুধু এই শহরটা না, এর পেছনে আছে কলকাতার বড় বড় মুখ, ব্যবসাদার, চিকিৎসক, অভিনেতা, নেতা। তাদের নাম প্রমাণ ছাড়া বললেই চলবে না, আর সেই প্রমাণ আমি আনবো, এটাই আমার প্রতিজ্ঞা। এই লড়াই এখনই শেষ নয়। বধিদা এখন নিখোঁজ, আবারও ছদ্মবেশে। আমি জানি সে একা নয়, আর আমরা যারা সত্যি জানি তারা জানে আলো আসবেই, তবে তার আগে আরো অন্ধকারে ডুব দিতে হবে। কলকাতা শহরটা যেন দিনের আলো একরকম, আর রাতের আঁধারে আরেক। দিনের বেলায় যেখানে রাস্তা ভর্তি মানুষ আর কোলাহল, রাত নামলেই সেই শহরটায় যেন অন্য কেউ বাস করে। আমরা ঢুকেছিলাম সেই অন্ধকার শহরের ভিতরে। বধিদার কাছে ফোনটা আসতেই ও বলল, সাদা চাদরে ঢাকা ওই দেহটা, ওটাই এখন কেসটার টার্নিং পয়েন্ট। ঘটনাস্থল একটি পুরনো নার্সিংহোম, দক্ষিণ শহরতলি। ভেতরে গিয়ে দেখা গেল একটা মর্গের ঘর, ঠান্ডা, নীরব, আর কেমন একটা অচেনা গন্ধ। চাদরটা সরাতেই মুখটা দেখে আমি এক মুহূর্তের জন্য জমে গেলাম। এই মেয়েটাকেই তো আমরা নিখোঁজ তালিকায় দেখেছিলাম। নাম সুমনা দত্ত, নিখোঁজ হয়েছিল 3 মাস আগে, আর এখন নিথর হয়ে পড়ে আছে এক পরিত্যক্ত নার্সিংহোমে। বধিদা তার ফাইল খুলে চুপ করে কিছুক্ষণ দেখে নিল, তারপর বলল, ওর শরীরে কোনো কাটা দাগ নেই, কিন্তু শরীরের ভিতরে কিছু একটা লুকানো ছিল। হ্যাঁ, ওর পাকস্থলিতে একটা ছোট চিপ, যার ভেতরে ছবি, নাম আর কোড নেম। পাচার চক্রের অ্যাক্টিভ ডেটা। আর এই নার্সিংহোমটার মালিক একজন প্রখ্যাত সমাজসেবী, ডক্টর অরুণাভ সেন। আর এখান থেকে শুরু হলো আরো এক বিপজ্জনক ধাপ। ডক্টর সেনকে পাবো কোথায়? কেনই বা একটা মেয়ে মৃত্যুর আগ মুহূর্তে সেই চিপটা গিলে ফেলেছিল? বধিদা এবার নিজের চেনা ছদ্মবেশে নেমে পড়ল ময়দানে। এবারে ও এক দালাল হয়ে ঢুকবে এনজিওর নাম করে, আর আমি থাকবো মোবাইল ইউনিট হিসাবে পাশে। আমরা বুঝতে পারলাম এ তো আর শুধু নারী পাচার নয়, এটা একটা সিস্টেম যার মধ্যে আছে ডাক্তার, পুলিশ, মিডিয়া, এমনকি কিছু বড় নাম যারা এই চক্র চালাচ্ছে। আর ঠিক তখনই বদিদার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো, আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু আমি মরতে চাই না, দেখা করো আজ রাতেই। কলকাতার রাতটা তখনও পুরোপুরি নিস্তব্ধ হয়নি। আকাশে মেঘ আর বাতাসে অদ্ভুত এক অস্থিরতা। আমি আর বধিদা যাচ্ছি $20 একটা পরিত্যক্ত গুদাম ঘরে, সেই অপরিচিত লোকটির সঙ্গে দেখা করতে, যিনি নাকি সমস্ত সত্য। গুদাম ঘরে ঢুকতে একটা টর্চ জ্বলে উঠল। বেশি সময় নেই, আমার নাম দেবাশিস,
আমি এই চক্রের লোক ছিলাম, কিন্তু মেয়েটার মৃত্যু দেখে আমি আর থাকতে পারলাম না। এই নাও পেন ড্রাইভটা, সমস্ত ভিডিও প্রমাণ, লেনদেনের ডিটেলস, পাচারের রুট সব আছে এতে। বুদ্ধিদা হাতে নিয়ে পেন ড্রাইভটা দেখে বলল, তুই কোথায় যাবি? যত দূর পারি পালিয়ে যাব, বাঁচতে চাই স্যার। দেবাশিস তখন মাটিতে লুটিয়ে পড়ল। চারদিক ঘিরে ফেলেছে মুখ ঢাকা লোকেরা। আমরা তখনই গুদামের জানলা ভেঙে বাইরে বেরিয়ে পড়ি। বুদ্ধিদা বলল, ওরা আমাদের আগে থেকে ট্র্যাক করছিল, পেনড্রাইভটা পেয়েই সব কুড়িয়ে দিতে চায়। দুজনেই অন্ধকার গলি পেরিয়ে একটা ট্যাক্সি ধরে ফিরি। বুদ্ধিদা জানে এই প্রমাণ এখন পুলিশে দিলে কিছুই হবে না। তারপর যেটা হলো সেটা আমার কল্পনারও বাইরে। একটি বেনামি সূত্র থেকে পাওয়া ভিডিও ফুটেজ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে প্রখ্যাত সমাজসেবী ডক্টর অরুণব সেন এবং আরও 6 জনকে। আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন চলছে জিজ্ঞাসাবাদ। বুদ্ধিদা এসব শুনে শুধু একটা ছোট্ট হাসি দিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা তুমি করলে কিভাবে? কখনো কখনো সত্যকে বাঁচাতে হলে তাকে ভেতর থেকে আগুন জ্বালিয়ে দিতে হয়। আমি শুধু আগুনটা ধরিয়ে দিয়েছিলাম। সুমনার মতো আরো অনেক মেয়ের কণ্ঠ হারিয়ে গেছে অন্ধকারে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে দিতে পারি না, কিন্তু একটা কণ্ঠ যদি জেগে ওঠে তাহলে হয়তো শহরটা একটু নিরাপদ হয়।